बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डायरेक्टर इलेक्टिंग 3 নম্বর ফরম্যাট, তাই না? এই যে ডাইরেক্টর ইলেক্টিং, পরিচালক নির্বাচন করা। পরিচালক নির্বাচন করার জন্য আমাদের এখানে 3টা প্রশ্ন আসবে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডাইরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেম এর অনুযায়ী আসে, আর মেজরিটি ভোটিং সিস্টেম, দুইটা সিস্টেমে ডাইরেক্টর নির্বাচন করতে হয়। তাহলে আসো, 3টে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে না? 3টে রিকোয়ারমেন্টে 3টে সূত্র দেওয়া হয়েছে। প্রথমে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডাইরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। 2 নম্বর, ক্যালকুলেট দ্য নাম্বার অফ শেয়ার required to elect a director direct under the cumulative voting system. 3 নম্বর আছে calculate the share received for the elected director under the majority voting system. সর্বোচ্চ মেজরিটি ভোটিং সিস্টেমে ক্যালকুলেট নাম্বার অফ ডাইরেক্টর, ডাইরেক্টরের নির্বাচনের নাম্বার অফ ডাইরেক্টরের সূত্র কি? প্রথমে শেয়ার ওন শেয়ার মানে কি? নিজস্ব শেয়ার, -1। এরপরে ডিই ডাইরেক্টর টু বি ইলেক্ট। আচ্ছা, তারপরে নাম্বার এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এরপর রিকোয়ার্ড শেয়ার ডিডি ইনটু এনএস ডিভাইড বাই ডিই প্লাস 1। এখন ডিডি মানে কি? ডাইরেক্টর ডিজিআর মানে প্রত্যাশিত ডাইরেক্টর। কেউ একজন ব্যক্তি দুইটা ডাইরেক্টরের মালিক হতে পারে। ডাইরেক্টরের শেয়ারের সংখ্যা থাকবে, ডাইরেক্টরের সংখ্যা থাকবে, ইনটু নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই ডিই প্লাস 1, ডাইরেক্টর টু বি ইলেক্ট প্লাস 1। এরপরে আসে নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু ইলেক্ট এ ডাইরেক্টর মেজরিটি ভোটিং সিস্টেম। মেজরিটি ভোটিং সিস্টেমে যদি ডাইরেক্টর নির্বাচন করা হয়, সেটা সূত্র হলো নাম্বার অফ শেয়ার ইনটু 50% প্লাস 1। এখন আসো 50% কেন? মোট শেয়ারে অর্ধেকের বেশি হতে হবে, তাহলে সে বলতে পারবে আমি মেজরিটি ভোটিং সিস্টেমের মালিক, মানে সর্বোচ্চ ভোট আমার, সুতরাং আমি নিজেই ডাইরেক্টর, তাই না? যাই হোক, এইগুলো আমরা নির্বাচন করবো। এখন আসি নতুন একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে ইয়ে করতে পারেননি, জয়েন করতে পারেননি? আচ্ছা, আপনি মেসেঞ্জারে নক করেন তো আরেকবার। আমি তো দিলাম লিঙ্ক। ক্লিক করেন, দেখি এবার যেটা দিচ্ছে এটা ক্লিক করেন। আলহামদুলিল্লাহ, আমরা অঙ্কে চলে আসি। একজন মানে অ্যাড হতে পারতেছে না, ও খুব ডিস্টার্ব করতেছে না। মিস্টার আরিফ ওন 10,000 শেয়ার অফ আকিস ফুড লিমিটেড। মিস্টার আরিফ 10,000 শেয়ারের মালিক, আকিস ফুড লিমিটেড শেয়ারের মালিক। দেয়ার আর 5 ডাইরেক্টর। ওই কোম্পানিতে 5 জন ডাইরেক্টর আছে, তার মধ্যে সে একজন ডাইরেক্টর কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখব। অন দ্য বোর্ড অফ দ্য কোম্পানি, দ্য কোম্পানি হ্যাজ 2.5 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। মার্কেটে কোম্পানির শেয়ার মালিক আছে, শেয়ার আছে কতটা? 2.5 লক্ষ শেয়ার আছে। আচ্ছা, দ্য কোম্পানি ফলো দ্য কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কোম্পানি কিউমুলেটিভ ভোটিং সিস্টেম ফলো করে ডাইরেক্টর নিয়োগ করে থাকে। ক্যান মিস্টার আরিফ কি ইলেক্ট হিমসেলফ অ্যাজ এ ডাইরেক্টর টু দ্য বোর্ড? সে কি নিজেকে একজন ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে পারে কিনা, এটা পরীক্ষা করতে হবে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, আল্লাহ আসসালাম। শুধু এম কে জামান স্যার লিখে দিয়ে দেন, দর্শক
মিরপুর 10। এবার দেখো, এখন আমরা আরিফ কি নিজেরে একজন ডাইরেক্টর বলে প্রকাশ করতে পারে, মানে পরীক্ষা দিতে পারে? এইটার জন্য আমাদের এখন পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করতে হবে? আন্ডার দ্য কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অনুযায়ী নাম্বার অফ ডাইরেক্টর, সে একজন ডাইরেক্টর কিনা। আচ্ছা, যদি সে একের কম হয়ে যায়, মনে করো 0.99 ডাইরেক্টর, তাহলে সে ডাইরেক্টর বলে পরিচিত, মানে করতে পারবে, বিবেচনা করতে পারবে। কিন্তু ওয়ানের উপরে চলে গেলে সে একজন ডাইরেক্টর হিসেবে নিজের পরিচয় দিতে পারবে। হ্যাঁ, মানে পয়েন্টটা মানে কি একের কম হলে হবে না, একের বেশি হলে হবে। এখন আসো, দেখা যাচ্ছে বাড়িতে 5.5 জন লোক আছে, এটা কি সম্ভব? এ ম্যান ক্যান নট বি ফ্র্যাকশন, একজন ডাইরেক্টর ক্যান নট বি ফ্র্যাকশন, ভগ্নাংশ হতে পারবে না। সে বললো যে আমি এই কোম্পানির হাফ ডাইরেক্টর, এরকম বলা যাবে? বলবে না, হ্যাঁ, হতে পারবে না। তাই ডাইরেক্টরের সূত্র কি জানি? ওন শেয়ার -1 ইনটু ডিজিট, এখানে তোমার ডাইরেক্টর টু বি ইলেক্ট +1 ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। হিয়ারে আমরা লিখতে পারি ওন শেয়ারের সংখ্যা, সে নিজের শেয়ার, আরিফের কয়টা শেয়ার আছে? 10টা শেয়ার কিনে 2.5 লক্ষ শেয়ারের মধ্যে 10,000 শেয়ার কিনেছে, উনি নিজের ডাইরেক্টর পরিচয় দেয়, হবে? হবে না। 5 জনের মধ্যে সে একজন হতে পারে নাই। দেখো, হ্যাঁ, ডাইরেক্টর টু বি ইলেক্ট, ডাইরেক্টর নিয়োগ হয় কয়জন? 5 জন। আচ্ছা, নাম্বার অফ শেয়ার 2.5 লক্ষ। এবার আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি। 10,000 থেকে একবার দিলাম 9,999। এরপরে হ্যাঁ 5 + 1 ডিভাইড বাই 2.5 লক্ষ শেয়ার। এবার ক্যালকুলেশন করি কত হয়েছে? পয়েন্ট, তাহলে সে 0.24 ডাইরেক্টর। সে জাহির করতেছে আমি একজন ডাইরেক্টর, সে তো ডাইরেক্টর হতে পারে নাই। Since 0.24 director can be elect by him, সে বলতে পারে আমি ওখানে 0.24 একজন ডাইরেক্টর, 0.24, এটা কি হলো? হ্যাঁ, এইটুকু বলতে পারবে সে নিজেকে। He will not be able to elect himself as a director on the board, সে বোর্ডের ডাইরেক্টর হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না। কেন? কারণ ওখানে 0.24 হয়ে গেছে। যদি 1 এর উপরে যাইতো তাহলে সে বলতে পারতো হ্যাঁ আমি একজন ডাইরেক্টর। এবার আসে 2 নাম্বার। A election is going to be held to fill the 2 seats on the board of director of XYZ Company Limited. The company has total 1 লক্ষ শেয়ার outstanding. Mr. Rahman, who own 10,000 share on 20,000 share on to elect himself a director on the board. তার নিজের শেয়ার কয়টা আছে? 2টা ডাইরেক্টর, কিন্তু ওদের কিন্তু কয়টা ডাইরেক্টর ওই কোম্পানিতে? 2 জনের ভিতরে সে একজন হইছে কিনা এটা আমরা পরীক্ষা করব। আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম, আবার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিউমুলেটিভ সিস্টেম না, আগেটা তো কিউমুলেটিভ বলেছে। হ্যাঁ, কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। তো হাউ মেনি অ্যাডিশনাল, কতগুলো অতিরিক্ত শেয়ার should be purchased by him to elect the himself as a director, তার নিজেকে যদি একবার সে ডাইরেক্টর হিসেবে ঘোষণা করতে চাই তাহলে কিউমুলেটিভ অনুযায়ী অতিরিক্ত কত শেয়ার কেনা লাগবে? হ্যাঁ, সে এখন ডাইরেক্টর না, ঠিক আছে, কিন্তু যদি সে ডাইরেক্টর হতে চায় তো কতটা শেয়ার কেনা লাগবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে আসো রিকোয়ার্ড শেয়ার, টার্গেটকৃত শেয়ার তৈরি করতে হবে। এখন রিকোয়ার্ড শেয়ারের সূত্র আমরা শিখেছি। ডিডি ডাইরেক্টর, ডিজিট ডাইরেক্টর কিন্তু সে একজন হতে চায় 2 জনের ভিতরে, তাই না? তাহলে 1 ইনটু নাম্বার অফ শেয়ার, মোট শেয়ারের সংখ্যা 1 লাখ, ডিভাইডেড বাই ডিই ডাইরেক্টর টু বি ইলেক্ট, মোট ইলেক্ট কয়জন? 2 জন, +1। এবার হোল +1। মানগুলো লিখলাম, জায়েদ এখান থেকে সব মান লিখে নিলাম। মান লিখে ক্যালকুলেশন করে কত হয়েছে? 33,000। এখন তো শেয়ার আছে কত? 20,000। তাহলে আরো কতটা কিনা লাগবে? হ্যাঁ, 13,334 শেয়ার কিনলে সে ডাইরেক্টর হতে পারবে। তাহলে হাউ মেনি অ্যাডিশনাল শেয়ার, কতগুলো অ্যাডিশনাল শেয়ার? 13,334 শেয়ার ক্রয় করলে সে ডাইরেক্টর হতে পারবে।
না ভুয়া না, আমরা শিখাচ্ছি যে তোমরাও তো একসময় ডাইরেক্টর হয়ে যাবে, তাই না? এখন দেখেছে আনভি কি সুবান সায়েন্স সুবান আনভি, এ তো অনেক কোম্পানি ডাইরেক্টর হয়ে গেছে, তাই না? ওনারা কিন্তু শুরুতে এইসব কোম্পানির কোনো মালিক ছিল না, এখন ওদের টাকা হয়ে গেছে, কোম্পানিতে বিনিয়োগ করতেছে, শেয়ার কিনে নিচ্ছে, ওরা মালিক হয়ে যাচ্ছে। ওনারই ছেলে আছে আনভি, হ্যাঁ সুবান তো উনি তো আর কি সুবানই তো তৈরি করেছে এগুলো, আর এরা তো নষ্ট করতেছে শুধু, তাই না? এরা এই প্রজন্ম এরা ধ্বংস হয়ে যাবে, যে সমস্ত কাহিনী ঘটাচ্ছে প্রতিদিন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। নাম্বার 3, আচ্ছা, the Airtel Mobile needs to elect 9 directors. তারা ইলেক্ট করবে কয়জন? 9 জন। There are 40 lakh share outstanding. এয়ারটেল কোম্পানিতে 40 লাখ শেয়ার ছাড়া হয়েছে। তো হাউ মেনি শেয়ার ডাজ এ স্টেক হোল্ডার নিড টু সার্টেন দ্যাট? নাম্বার 1, he can elect all director under the majority voting system. all director যদি হতে হয় মেজরিটি ভোটিং সিস্টেম অনুযায়ী, তাহলে তার মোট শেয়ারের 50% এর থেকেও একটা কমপক্ষে বেশি কিনা লাগবে, নাকি? তাহলে মোট শেয়ার কত যায়? তার 50, তারপরে আরো একটা কমপক্ষে 51% এর মতো, তাই না? তো পার্সেন্ট বলা যাবে না, এখানে 50% আরো একটা শেয়ার জন্য বেশি কিনেছে, তাহলে সে মানে মেজরিটি সিস্টেম অনুযায়ী সে একজন ডাইরেক্টর হতে পারে। স্যার যদি 51% দিতাম তাহলে কি কোনো না, তাহলে হতো না। 51% আমরা এটা শেখাই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। হোল্ডিং কোম্পানি যখন শেখাবো, হোল্ডিং কোম্পানি তোমরা 4th ইয়ারে উঠে শিখবা, তখন আমি এটা শেখাবো যে 51% কোম্পানি আইন অনুযায়ী। আর এদিকে আমাদের ফাইন্যান্সিং অনুযায়ী 50% প্লাস 1, এটা সূত্র। মানে অর্ধেকের থেকে একটা বেশি, একটা বেশি, হ্যাঁ। আর এখানে 50%, 51% মানে কিন্তু একটা বেশি হয় না, সেখানে কিন্তু অনেক বেশি হতে পারে, হ্যাঁ। এবার আসো শেয়ার রিসিভ ফর ইলেক্টিং, দ্বিতীয় নাম্বারটা, হি ক্যান ইলেক্ট অ্যাট লিস্ট 2 ডাইরেক্টরস আন্ডার দ্য কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। সে 9টা ডাইরেক্টরের মধ্যে 2টা ডাইরেক্টর সে হতে চায় কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অনুযায়ী। আগেটা তো মেজরিটি বললো, এবার কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভের সিস্টেম অনুযায়ী ডিজার্ট রিকার্ড শেয়ার ডিডি ডাইরেক্টর ডিজার্ট 2, সে 2টা হতে চাই, তাই না? যদি সে 3টে হতে চাই তো আমরা এখানে ডিডির মান 3 লিখতাম, যদি একটা ডাইরেক্টর হতে চাই 1 লিখতাম। আচ্ছা, এবার সে নাম্বার অফ শেয়ার 40 লক্ষ। এরপরে ডিই ডাইরেক্টর টু বি ইলেক্ট 9 জনের মধ্যে, এই সে 9। বাস, ওকে, মানগুলো বসালাম। এখন মান বসানো আর এগুলো হেয়ারে লেখা সহজ কথা, কিন্তু প্রস্থ পড়েই সূত্র যে এটা হবেই, এইটা মাথায় নিয়ে আসাটাই জটিল ব্যাপার। এই জন্য তোমাদেরকে এই প্রস্থ পড়তে হবে, আর এই 3 তো সূত্র বারবার লিখতে হবে, হ্যাঁ, যে কখন কোনটা বললে কি করতে হয়। এই 3 সূত্র, বেশি তো সূত্র না। আচ্ছা, তাহলে ডাইরেক্টর সম্পর্কে আমাদের যত ইনফরমেশন সবগুলো আমি সুন্দর করে এখানে দিয়েছি। এখন যার কাছে যাই, যে বই থাকুক না কেন আছে, দেখবো যে এইগুলো ওনারা কি যে করেছে ওনারা নিজেরাও জানে না। আমরা কিন্তু ডাইরেক্টর নিয়োগ শিখে দিলাম, এখন ডাইরেক্টরের বাইরে আর কিছুই নেই। ডাইরেক্টর সম্পর্কে আমাদের সব ইনফরমেশন চলে আসছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 14 সালে এই অঙ্কটা আসছিল। ও, এটাই তো করলাম মনে হয়, তাহলে আমি কি উপরে সে লিখেছিলাম? হ্যাঁ, এটা আসছিল 17 সাল। দেখো, মিস্টার আহমেদ ওন 20,005 শেয়ার অফ আলিফ ফুড লিমিটেড। দেয়ার আর 7 ডাইরেক্টরস, ওখানে 9 এর জায়গায় 7 on the board of the company. The company has 2 লক্ষ শেয়ার outstanding in the market. The company follow cumulative voting system. Can Mr. Ahmed elect himself as a director to the board? এখন আহমেদ একটা ডাইরেক্টর হতে চাই, তাই না? এ ডাইরেক্টর মানে কি? একজন একটা ডাইরেক্টর, সে নিজেকে একজন ডাইরেক্টর হিসেবে পরিচয় দিতে চাই। আসলে কি সে ডাইরেক্টর কিনা একটু পরীক্ষা করি। তাহলে নাম্বার অফ ডাইরেক্টর
নাম্বার অফ ডাইরেক্টরের সূত্র বসালাম। ওন শেয়ার হচ্ছে 20,005টি। ডিই ডাইরেক্টর টু বি ইলেক্ট 7, নাম্বার অফ শেয়ার 2 লক্ষ। বাস বসানো হলো ক্যালকুলেশন করে 0.8। তাহলে কি হয়েছে? না, সে কিন্তু ডাইরেক্টর হতে পারে না। হ্যাঁ, তাহলে আগের ওই কমেন্টটাই লিখে দিলাম। কি সবাই বুঝতে পারছে? আচ্ছা, আমাদের নতুন স্টুডেন্ট কি নাম জানো, কি জয়েন হতে পারছে? হ্যাঁ, এই তো আবু তালহা। শাহিন, শাহিন কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবু তালহা শাহিন। তালহা সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম একজন সাহাবী ছিলেন তালহা। তালহা পরিচিত হয়েছে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তীর মারা হচ্ছিল তখন তালহা ঠেকাতে পারতেছিল না, বুক পেতে দিচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তীর লাগিয়ে দিচ্ছিল। ওখানে শহীদ হয়ে গেছিলেন উনি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাহাবী হয়ে গেল। আমার নামও কিন্তু স্যার অনেক ভালো স্যার। হ্যাঁ, জায়েদ, পালক পুত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাম জায়েদ। অনেক সুন্দর সুন্দর নাম। তালহা আমাদের শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারতেছে না, সম্ভবত নতুন মানুষ তো। ও অ্যানি নাম্বার স্যার বলতে জি স্যার, সম্ভবত মিউট করে রেখেছে, আমি আনমিউট করতে পারতেছে না, এই জন্য। বুঝতে পারছি। ওকে, আমরা তাহলে আগামী ক্লাসে 4 নম্বর ফরম্যাটটা শুরু করব। 4 নম্বর ফরম্যাটটা তোমরা একটু ইউটিউবে আমার লেকচারটাও শুনে আসবা, তাহলে পড়তে সুবিধা হবে। এখানে আমাদের একটু ও আচ্ছা, এই লেখাটা বইটা আসলে সবাই একটু স্ক্রিনশট দিতে হবে। স্যার 2 না আরে ফরম্যাট হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিতে হবে, এটা সবাই স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট অনলাইনে তো নাই, আমি স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার 2 নাম্বার ফরম্যাটটা কি হয়েছে? হ্যাঁ, 2 নম্বরটা কালকে হয়ে গেল। সমস্যা আছে আবার বলো। আমি এটা স্ক্রিনশট দিলাম, গ্রুপে সবার জন্য দিয়ে দিলাম উন্মুক্ত। ক্লাসগুলো একটু পাঠিয়ে দিলে ভালোই হতো স্যার। আচ্ছা, এটা রেকর্ড ক্লাসগুলো তো গ্রুপে দেওয়া হয়। উপরে জিনিস হয়তো। রেকর্ড ক্লাসটা একটু পাঠিয়ে দিন স্যার, আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম সবার জন্য। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা আগামী দিন এই 4 নম্বর ফরম্যাটটা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরটা করতে পারলে এই অধ্যায় শেষ। আর 5 আর 6 করা লাগবে না। হ্যাঁ, 4 নম্বর একটু সূত্র বেশি, এখান থেকে 10 মার্কের জন্য এটাই আসবে 4 নম্বর ফরম্যাট থেকে, আর 4 মার্কের জন্য আসবে প্রথমগুলো। এবার আসি আমরা অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্স অ্যাকাউন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ যাচ্ছি আমরা। লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অন 6 নম্বর অধ্যায় বের করতে হবে, সবাই বের করেন। অ্যাডভান্স অ্যাকাউন্টিং অধ্যায় নম্বর 6।
1 আর 2 শেষ হয়েছিল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রেসিডুয়াল ইনকাম, এই দুইটা তো শেষ হয়েছিল তাই না? আর 3 নম্বরে এটা আসি। 2 এর 5 পর্যন্ত ছিল। ও 2 এর 5টা দেওয়া ছিল, তাহলে আমরা দেখি এরপরে আর এই 5টার ভিতরে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। না স্যার, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কারো সমস্যা হয়নি, তাহলে আর আমাদের 2 নম্বরে বেশি বাড়তি কিছু নেই, একই জিনিস। 3 নম্বর ফরম্যাটে চলে যাবো আমরা। রেসিডুয়াল ইনকাম 5টা করতে বলা ছিল, 5টাই করছে, আর আজকে এখান থেকেই করবে 6 নম্বর বাড়ির কাজ। এটা কি দেখা দেওয়া লাগবে একটু? হ্যাঁ এনি দেখা দিতে হবে। আচ্ছা দেখো বসে সিলেক্টেড অপারেটিং ডাটা ফর দ্য টু ডিভিশন what the limited are given বলে নিচে দেওয়া হলো। what the limited চিটাগং ব্রাঞ্চ স্ক্রিনটা একটু বড় করেন। জি স্যার, স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হচ্ছে। অন্য কেউ একজন শেয়ারিং অন করে দিয়েছিল, এই জন্য আপনার কাছে তো হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, থ্যাঙ্কস। স্যার এটা আপনার অন্য কেউ একজন শেয়ারিং করে দিয়েছিল, হ্যাঁ ঠিক। এবার হয়েছে দেখা যায় আরিফা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ডিভিশন চিটাগং আর সিলেট, সেলস আছে 40 লাখ 70 লাখ, এভারেজ অপারেটিং আছে 20 লাখ 20 লাখ, নেট অপারেটিং ইনকাম 3 লক্ষ 60 4 লক্ষ 20। আচ্ছা বসে প্রপার্টি প্ল্যানিং কমেন্ট 9 লক্ষ 50 হাজার 8 লক্ষ। কি তৈরি করতে হবে আমাদের? কম্পিউট দ্য রেট অফ দ্য রিটার্ন ফর ইচ ডিভিশন। রেট অফ রিটার্ন প্রত্যেকটা ডিভিশনের ইউজিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর্মুলা স্টেট ইন দ্য টার্ম অফ মার্জিন অ্যান্ড টার্নওভার। মার্জিন এবং টার্নওভারের ফর্মুলা ইউজ করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করো। তাহলে সূত্র যেহেতু বলেই দিল মার্জিন এবং টার্নওভারের সূত্র, তাহলে কিন্তু আমরা নেট ইনকামকে অ্যাসেট দিয়ে ভাগ করলে হবে না, তাই না? দুইটা সূত্র আছে ROI, তার মধ্যে উল্লেখ করলো টার্নওভার এবং মার্জিনের গুণফল দেখা দাও। তো মার্জিনের সূত্র অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেল ইনটু টার্নওভারের সূত্র সেলস ডিভাইড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। এই পাশে সেল, এই পাশে সেল কেটে দেওয়া যায়, কিন্তু আমরা না কেটে এইভাবে অঙ্ক করব। চিটাগং ব্রাঞ্চে আমাদের অপারেটিং ইনকাম হয়েছে কত? 3 লক্ষ 60 হাজার, আর সিলেট ব্রাঞ্চে 4 লক্ষ 20। আচ্ছা এখানে চিটাগংয়ে কত ছিল সেল? 40 লাখ, আর এটা ছিল 70 লাখ। বাস 40 লাখ 40 লাখ, এটা 70 লাখ 70 লাখ। এখন হচ্ছে অপারেটিং অ্যাসেট। অপারেটিং অ্যাসেট চিটাগংয়ে আছে 20 লাখ, সিলেটেও 20 লাখ, সেগুলো বসানো হয়েছে। এখন ফলাফল আমরা গুণ করি, এটা গুণ করে 100 দিয়ে গুণ করে কিন্তু 9% হয়েছে, আর এটা 2 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 21। বাস অঙ্ক শেষ, এইটিকে অঙ্ক। এখন হুইচ ডিভিশনাল ম্যানেজার স্কিম টু বি ডুইং দ্য বেটার জব। এখন কোন ম্যানেজার তার এই ডিভিশনের ভিতরে কোন ম্যানেজারের স্কিমটা বেটার মনে করছে? মানে ম্যানেজার আসলে কি, কোম্পানির সফলতা যখন হয় তখন ওই কোম্পানির ম্যানেজারের সুনাম হয়, তাই না? একটা কলেজে যখন অনেক ভালো রেজাল্ট করে তখন সব সুনাম ওই কলেজের প্রিন্সিপালের, অথচ প্রিন্সিপাল তারা চেনেই না, এরকম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে একই মাদ্রাসার 2টা স্টুডেন্ট, ঠিক না? দুইটা ছেলে একই মাদ্রাসায় পড়ে গেল। হ্যাঁ এখন ওইটা নিয়ে অনেক আলোচনা। তো এখন দেখা সেই প্রিন্সিপালের সুনাম হচ্ছে, প্রিন্সিপালের সুনাম কাটছে, দেখা যাচ্ছে প্রিন্সিপাল হয়তো ভালো করে চিন্তা ভাবনা, অনেক স্টুডেন্ট সেখানে, অত বেশি হয়তো জানতো না। এরা সুনাম, এরা ভালো করেছে, এখন কলেজের সুনাম হয়েছে, মাদ্রাসার সুনাম হয়েছে। আর প্রত্যেক বছর মাদ্রাসাটাই ভালো করে, কলেজগুলো অত বেশি ভালো করতে পারে না। আমরা ভালো করে আপনার সুনাম। হ্যাঁ যদি তুমি খারাপ করো সব দিন নাম জামান স্যার, আর তুমি ভালো করলে আমার শোনা হবে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই ম্যানেজারের সুনাম হচ্ছে 21% হয়েছে না সিলেটে?
ওই ম্যানেজারের এখন সুনাম হয়েছে, এখন সুনামটা গাইতে গাইতে একটু বেশি গাওয়া হয়ে যায়, অনেকে কমও গায় নাকি, একটু বেশি হয়ে গেছে নাকি? কি করছে স্যার? এত সুনাম করার দরকার নেই, একটু বেশি হয়ে গেছে ইংলিশে। বাংলায় লিখে দিন। শোনো, লিখবা the manager of Sillet division is better because their ROI is greater than Chittagong. বস হয়ে গেল, আর কিছু লেখাতে নেই, বেটার আর গেটার, বাস তোমার মনের ভাষা দিয়ে লিখে ফেলো এক লাইন, ঠিক আছে? আর এখানে পার্সেন্টেজ আমি যা লিখেছি রে পার, এত কথা তোমরা লিখতে পারবা না, সহজ ভাষাতে লিখবো। তাহলে সিলেটের ম্যানেজার ভালো, তাহলে স্যার বাংলায় চিটাগাং খুলনা, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, আমি দিইনি কিন্তু এটা। খুলনা দিলে আমার স্যারের বাড়ি খুলনা, তো এই যে স্যার খুলনা লেগে যশোর আর খুলনা লেগে শুরু। বরিশাল মাঝে মাঝে দিয়েন স্যার, দিয়েন। হ্যাঁ, অ্যানির নাম লিখে দিতে হবে, মিমের নাম লিখে দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, এটা দিয়েন স্যার। ওই যে স্যার কৌশল খেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। কি লিখবো স্যার? অ্যানি, মিম, জিম, জি স্যার। এদের নামগুলো লিখলে ভাইরাল হয়ে যাবে এটা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমেনার নাম লিখতে হবে, মুক্তার নাম লিখতে হবে, জিম আর মিম। আমার এক বন্ধু ছোটবেলা থেকে, আমরা যখন এক ভালো বন্ধু, তো ছাগল আছে না, ছাগলের বাচ্চা দেখলে নাম রাখতো মিম আর জিম, জিম আর মিম। এখন ও দুইটা মেয়ে হয়েছে, মেয়ের নাম জিম আর মিম। আমি মনে করে দিতে ছোটবেলায়, মানে তখনই ওই পুকুরের বাচ্চা দেখলে মিম জিম রাখতে লাগে, কিছু দেখলে নাম রাখতেই নাই, দুইটা মেয়েরই নাম রাখতে হয়। আলহামদুলিল্লাহ, নামটা চেঞ্জ কর। কাউন্ট করতে পারেন আমরা, মনে হয় এগুলো পারবো, তাই না? খুলনা চিটাগাং, আরে বাহ, আজকে বাড়ির কাজ দিতে হবে 6, 7, জি স্যার। 8, একই ফর্মে একই লাগবে স্যার। এই 9 পর্যন্ত, হ্যাঁ ওই ফরম্যাটেরই এইসব বোর্ড প্রশ্ন তো। এখন 19 সালে যেটা আসছে এটা তোর করার দরকার নেই, তাহলে 9 বাদ, বাস শেষ আপডেট 19 সাল আসছে, তোমরা পরীক্ষা দিলে আবার এখানে 20 সাল লেখা হবে। 19 সালের প্রশ্নটা একটু বড় হয়েছিল, বুঝলে? স্যার আমরা কি 20 সালের পরীক্ষা 22 সালে দিতে যাইতেছি? হ্যাঁ, অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হবে স্যার। স্যার তাহলে হোমওয়ার্ক কি 6, 7, 8? 8 পর্যন্ত, 9 আর করার দরকার নেই। এই যে এই দেখা আছে কি, যে এই ফরম্যাটটা আমি করাই দিছিলাম, এই ফরম্যাটটা করাই দেওয়ার পরে 19 সালে যখন পরীক্ষার প্রশ্নটা আসছে, এটা কিন্তু একটু বড় হয়েছিল, যদিও 3টে ডিভিশন দিছিল, তাই না? কিন্তু এই ফরম্যাটের মধ্যেই তো ছিল, তো আমার স্টুডেন্ট গুলো আলহামদুলিল্লাহ ভালো পারছিল, কিন্তু অন্যরা সব কান্দি কান্দি বেরোইছে, এইটা একটা অঙ্ক আসছে, এটা তাও পারেনি, ঠিক আছে? অঙ্কটা একটু বড় ছিল, তো ওই আইটেম গুলো একটু বেশি ছিল, দেখো এতগুলো ছিল না। আচ্ছা, আমরা ইবিএ টা করবো, হ্যাঁ, এই ফরম্যাটের কাজ দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের উত্তর দিতে হয়, আজান যা বলে মনে মনে তাই বললাম, তাহলে আমাদের গুনাহ হবে না। আল্লাহু আকবার। দেখো, ইভিএ, ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড, ইভিএ অনেক সহজ একটা ফরম্যাট, এদের 2 মিনিট 3 মিনিট দেখলে আমরা পাঠিয়ে দেবো ওই ফরম্যাটটা। প্রথমে এসব প্রশ্নটা দেয়া থাকবে কেমন, আমরা সেটা জানি না। আদান শেষ হোক, কথা বলা যাচ্ছে না।
লাগবে? সাধারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তাহলে ইবিএ ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড বলতেছিলাম, তাই না? এখন ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেডে মাত্র 3টা প্রশ্ন হয় ছোট ছোট। XYZ Limited, a newly established company, on to determine the economical value added EVA for the year ended 31 ডিসেম্বর 2018. The company information as follow. কি কি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এখানে। কমন স্টক শেয়ার আছে 10 লক্ষ টাকার। কস্ট অফ ক্যাপিটাল কমন স্টকের পরে কেই কত পার্সেন্ট? 12%। শেয়ার মালিকদেরকে দেওয়া হয় 12%। ডিবেঞ্চারের সুদের রেট আছে 10%, 1 লক্ষ টাকা ডেট আছে। মর্টগেজ পেমেল 2 লক্ষ টাকা, এই 2 আর 1 3, 3 আর 10, 13 লক্ষ টাকা। আচ্ছা, আর্নিং হয়েছে অপারেটিং প্রফিট সারা বছরে কত? 5 লাখ টাকা। এখন সরকারকে তো ট্যাক্স দিতে হবে, তাই না? তো এই টাকা থেকে আমরা আগে এই কস্ট গুলো সব বাদ দিব, দেওয়ার পরে যেটা থাকবে তার উপরে ইভিএ তৈরি করতে হবে। এখন আমরা কস্ট গুলো কে বাদ দেবো, এগুলোকে এভারেজ করে নিতে হবে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো আসো প্রথমে আমরা এটা উত্তরপত্রে লিখলাম ডব্লিউএসিসি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সোর্স অফ ক্যাপিটাল, কমন স্টক, ডেট আর মর্টগেজ। অ্যামাউন্ট 10 আর 1 আর 2, মোট হলো 13 লাখ। এই তো 13 লাখ দিয়ে এই 10 লক্ষকে ভাগ করতে হবে, 0.77 বের হবে। 1 লক্ষকে 13 দিয়ে ভাগ করতে হবে, 2 লক্ষকে 13 দিয়ে ভাগ করতে হবে। তার মানে টোটাল দিয়ে সবাইকে ভাগ করলে ওয়েট পাওয়া যাবে, আর ওয়েটের যোগফল সর্বদাই 1 হবে। ঠিক, এবার আসো কস্ট। এটা আমরা কপি করে পেস্ট করলাম, কস্টটা নামাই নিচে আসলাম, তাই না? এখন 12% এর সাথে 0.77 গুণ করো, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল 9.24। 0.8 এর সাথে 10% গুণ করলে 0.80%। 0.15 এর সাথে 5% গুণ করলে 0.75%। এই যে পার্সেন্টেজ যোগ করে কত হয়েছে? 9.79%। ক্লিয়ার? এখন এটা কিন্তু উত্তর না, ইভিএ এবার আমাদের নিচেই হবে, এটা আমাদের ওয়ার্কিং গেল। নাও ক্যালকুলেশন অফ ইভিএ, ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড। অপারেটিং ইনকাম কত করেছিলাম? ওই যে 5 লাখ, এটা তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা ডব্লিউএসিসি বাদ দিব। এই ডব্লিউএসিসি 10.8
79 এই 5 লাখ এই 13 লাখ কত টাকা ছিল ইনভেস্ট 13 লাখের উপরে ওয়েটেড এভারেজ কস্ট ক্যাপিটাল বাদ দিলাম, দেওয়ার পরে যেটা থাকলো এইটাই ইকোনমিক্যাল ভ্যালু অ্যাডেড। প্রকৃতপক্ষে করযোগ্য আয় 3,59,730 টাকা। এইটা প্রত্যেকটা অঙ্ক সেম। দেখো এটা টোটাল যোগফলটা দেওয়া নেই। স্যার ইকোনমিক ভ্যালু এডেড মানে কি? ইকোনমিক ভ্যালু অ্যাডেড মানে অর্থায়নের উপরে ভ্যাট নির্ধারণ। হ্যাঁ, অর্থায়নের উপরে ভ্যাট নির্ধারণ, সরকারকে যে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এই তো সরকার বলবে তোমার সুদের টাকা বাদ দাও, তোমার কস্ট অফ ইকুইটি টাকা বাদ দাও, আর অন্যান্য যে সমস্ত আদার খরচগুলো ওগুলো বাদ দাও, দেওয়ার পরে যা থাকে ওর উপরে ট্যাক্স দাও। এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। আচ্ছা, এরপরে দেখো এটাও কিন্তু একই অবস্থা। এখানে একটা জিনিস আছে, এই অঙ্কে যেমন কস্ট গুলো দেওয়া ছিল তাই না, এই অঙ্কটা দেওয়া নেই, তাহলে কস্ট গুলো আমাদের বের করতে হবে, আফটার ট্যাক্স করে নিতে হবে। এখানে আমাদের 9% ইন্টারেস্ট আছে, 35% ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার পরে 5.85% হয়েছে আফটার ট্যাক্স, কস্ট আফটার ট্যাক্স। আর ইকুইটির রেটটা তো সরাসরি 12% দিয়ে দিয়েছে এখানে, এই জন্য আর বের করা লাগলো না, সরাসরি আমরা লিখে দিলাম। দুইটা সোর্স ছিল, এখন ইবিএ দেখাতে হবে। এখন উপরেটা বলেছিল 1 নম্বরে দেখা, ওইটাও এইটাও কিন্তু একটা নাম্বার আছে, কস্ট আফটার ট্যাক্স বের করলাম না, এখানে নাম্বার 1 নম্বরই করবেন কিন্তু এটা, এটুকু লেখার জন্য আমাদের নাম্বার দেবে। এরপরে আসো ইবিএ দেখাতে হবে, ডব্লিউসিসি। ডব্লিউসিসি করার জন্য ওয়েটেড করলাম, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তারপরে এসে ইবিএ দেখালাম। ইবিএ আমার তো মিস্টেক হয়েছে, এখানে আমি ওয়ার্কিং লিখে ফেলেছি তাই না, স্টেপস এখানে। স্টেপ 1 2 3, এই যে 1 2। আচ্ছা তাহলে আসো ওই আগের মতোই সেম, 3 লাখ টাকার থেকে এবার বাদ দাও, দিয়ে ইবিএ বেড়ে গেল। পারবে জায়েদ? জি স্যার। এই বলছিলাম না 2 মিনিটে আমার এই ফরম্যাটটা শেষ হয়ে যাবে। এই ফরম্যাটটা অনেক ইজি। স্যার কস্ট অফ ডেট বুঝতে পারি নাই। কস্ট অফ ডেট ওই 1 মাইনাস ট্যাক্স রেট, জি, ট্যাক্স স্যার। রেট বাদ দিতে হয়। এইটা বুঝতে পারো এই বিফোর ট্যাক্স ছিল 9%, জি স্যার। আর ট্যাক্স রেট ছিল 35, 1 মাইনাস 35% বাদ দিলে 0.65 থাকে। 0.65 এবার মাইনাস করো, এই গুণ করো 9 এর সাথে, গুণ করলে কত হয়? 5.85। 5.8 এই তো কস্ট অফ ট্যাক্স হয়ে গেল। এই আর ইকুইটি তো ট্যাক্স দেওয়া লাগে না, এটা শেষ বাস। ইবিএ এখান থেকে 5টা করবা, 5টা, অনলি 5টা অঙ্ক, পারবে না জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা যাক, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ হলো আজকে। আর সবাই তো উপস্থিত আছে, আচ্ছা 10 তারিখ তো পার হয়ে গেছে, তো সবার তো একটা নৈতিক দায়িত্ব আছে তাই না?